খুবই হার্ড বই, একটু কঠিন। সিটিপি অবভিয়াসলি কঠিন, তো সাইকোলজিটা তাই একটু কঠিন। এবার একটা প্রশ্ন, এই বইগুলো যে আপনি নাম বলে বলছেন, এই বইগুলো আমার ইউটিউবে যারা ভিডিও আপলোড আছে, যেটা তোমরা কি কি বই পড়বা, তো এই বইগুলো পড়লে তোমরা মোটামুটি হয়ে যাবে। যেগুলো এখানে এই যে বইগুলো বিশ্বকোষ মানে ঝর্ণা কালতা এই খুব হেল্প করে, কিন্তু অনেক পুরানো সিলেবাস, আগে সিলেবাসের বইগুলো অনেকটা হেল্প করে। কারণ এখানে যেরকম থিওরি 6, 7, 8 মানে স্যারের বইয়ের কালেকশনটা আমাদের কাছে সত্যি মানে খুবই ভালো লাগছে। এখানে টেক্সট বইগুলো স্যার খুব ফুল করছে, ওই কারণে 102 যে স্কোর করাটা মানে এটা কিন্তু খুব একটা টাফ, কিন্তু তারপরে 102 স্কোর কিভাবে করছে এটি কিন্তু রহস্য পড়তে হইব এবং সিস্টেমেটিক যে প্রসেস। টেটের প্রিপারেশন যদি শুরু কথা বলি, আমি বলতে সিলেবাস মেইন, টেটের প্রিপারেশনের মেইন হচ্ছে সিলেবাস যত যা ধারণা থাকে এর প্রিপারেশন মোটামুটি একটু কমপ্লিট। টেলিগ্রাফ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে এই আমাদের এই প্রোগ্রামে যে স্পেশাল গেস্ট হিসেবে থাকবে, তো উনি 2021 এর টেট 2 তে উনি কোয়ালিফাই করে, এখন উনি এডুকেশন ডিপার্টমেন্টে আছে। তো টেট 2 তে উনি 102 মানে 102 উনি স্কোর করেছে। এত একটা হার্ড লেভেলের একটা এক্সাম, মানে বিশেষ করে আমাদের ত্রিপুরা যে টেট এক্সামটা দিনকে দিন এত লেভেল হইতাছে, তারপর উনি কিভাবে 102 পাইছে সেই বিষয়টা আজকে স্যারের কাছ থেকে আমরা জানবো। তো স্যারকে আমাদের প্রোগ্রামে আমি স্যারকে ওয়েলকাম করছি। স্যারকে বলবো যে এখানে সে বসার জন্য। নমস্কার, অসংখ্য নমস্কার। তো স্যার আপনি তো 2021 টেট কোয়ালিফাই এবং এখন এডুকেশন ডিপার্টমেন্টে আছেন। তো স্যার আজকের এই যে প্রোগ্রামে আপনার যে এক্সপিরিয়েন্সটা, আপনি যে কি স্ট্র্যাটেজি ইউজ করছিলেন এই এখন সময় যে এক্সামের যে লেভেল দিনকে দিন বাড়তেছে, তো সেই দিকে লক্ষ্য রেখে আপনি কিভাবে স্ট্র্যাটেজি নিয়েছিলেন বা এখন যারা স্টুডেন্ট তারা কিভাবে স্ট্র্যাটেজি নিল, তো এটাকে যে একটু প্রথমে একটু কিছু বলুন। অ্যাকচুয়ালি আমি স্টেটের প্রিপারেশনটা অনেক আগে থেকেই নিয়েছিলাম, কারণ আমি যখন 2018 সালে বিএড কমপ্লিট হই, তো 18 সালে 2018 বিএড অ্যাডমিশন, তো অ্যাডমিশন হওয়ার পর তো 19-20 করোনা, তো করোনার সময় আমার একটা সেমিস্টার বাড়ি থেকে দিতে হয়েছিল। তো তখন থেকে আমি টেটের প্রিপারেশনটা শুরু করি। তো বাড়িতে বসার সময় আমি বইগুলো মেটেরিয়ালসগুলো আস্তে আস্তে কালেক্ট করতাম, বড় দাদা দিদিরা বা যারা ছোট ভাই বোনরা আছে তাদের কাছ থেকে মেটেরিয়ালসগুলো কালেক্ট করতাম। কালেক্ট করে আমি এই করোনার সময় থেকে মেটেরিয়াল নিজে নোট বানিয়ে নিজে পড়েছি। তো একটু লং টাইম সময় লেগেছে, কারণ আমার প্রিপারেশনটা আমি আগে থেকেই করে নিয়েছিলাম। যখন নোটিফিকেশন দিয়েছিল তখন আমি শুধু রিভিশন দিয়েছি, আমার প্রিপারেশন আগে ছিল। তো স্যার আমি যদি কই যে এপ্রিলে এবার 2025 এপ্রিলে তো এখন যে নোটিফিকেশন অনুযায়ী এপ্রিলের 27 তারিখ টেট 2 এবং মে 4 তারিখ টেট 1 এর এক্সাম। তো সেই দিকে লক্ষ্য রেখে এখন থেকে দেখা যাচ্ছে যে আর কম 3 মাসের মতো সময় আছে। এই সময়ের মধ্যে কোনো ক্যান্ডিডেট যেটা একটু ফ্রেশার্স হয় সেই প্রিপারেশন নিয়ে এই এক্সামটা কোয়ালিফাই করতে পারবো কিনা, এটা যদি একটু বলেন। অবশ্যই পারবো, পারতে গেলে কেউ যদি নিজে পরিশ্রম করে 3 মাস, যেটা 3 মাস বহুত টাইম, হ্যাঁ, এই টাইমে যদি কেউ পরিশ্রম করে, কেউ যদি পরিশ্রম করে এই টাইমে যথেষ্ট নাই। এই টাইমে পরিশ্রম করলে মোটামুটি 3 মাস তুমি রেগুলার টাইম সময় দিয়ে দিব, রেগুলার সময় দিলে তুমি 3 মাস বা 90 দিন একটা সেটা সিলেবাস কমপ্লিট করা লাগে যথেষ্ট টাইম। আর সেটা যে ফুল সিলেবাস তুমি সবগুলো পড়তাম, যে দরকার সবগুলো টপিক তুমি বইয়ে পাইতাও না, যে টপিকগুলো তুমি বইয়ে পাইবা এইগুলোই তুমি পড়বা। তো মোটামুটি যে টাইম আছে এনাফ টাইম, মোটামুটি যদি তুমি বুঝে আমরা সিস্টেমেটিক করো। আর যে কোনো পরীক্ষাকে আগে একটা তোমার পরিকল্পনা প্ল্যান, তো প্ল্যান করতে তুমি আগে একটা প্ল্যান করবা যে আমি এই প্ল্যানে, আমার কাছে 90 ডেজ সময় আছে, 90 ডেজে আমি এই প্ল্যানে আমি পড়বো, একটা প্ল্যান করতে। এই প্ল্যান অনুযায়ী তুমি একটা রোড ম্যাপ বানায় সেটা ক্যালেন্ডারে দাগ দিও যে 90 ডেজ আমার কাছে আছে, একদিন দিতে যাবে, একদিন ক্রস দিবা। এই 90 ডেজে তুমি প্ল্যান কইরা মোটামুটি শুরু করো, মোটামুটি সিলেবাস কভার হয়ে যাবে। স্যার আমি যদি কই এবার সে বলতে কি বলে যে প্ল্যান করতো যে সে কিভাবে শুরুটা কিভাবে করতো, মানে একজন ক্যান্ডিডেট শুরুটা কোনখান থেকে? অ্যাকচুয়ালি টেটের প্রিপারেশন যদি শুরু কথা বলি, আমি বলতে সিলেবাস মেইন, টেটের প্রিপারেশনের মেইন হচ্ছে সিলেবাস যত যা ধারণা থাকে এর প্রিপারেশন মোটামুটি একটু কমপ্লিট। তুমি সিলেবাস তুমি না বুঝো, সিলেবাসের উপর যদি তোমার আইডিয়া না থাকে, তুমি প্রিপারেশন করতে কষ্টই। টেটের সিলেবাস বাংলা আমাদের সাহিত্য আছে, এই সাহিত্যটি আমি মনে করো সিলেবাসের উপর ধারণা বলতে কি, তুমি ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন অবধি কি কি পড়ছো এগুলো কিন্তু টেটের সিলেবাস আছে, ঠিক আছে? তো গ্রাজুয়েশন অবধি তুমি যা যা পড়ছো সিলেবাস দেখলে তুমি অবশ্যই তোমার মাথায় বলছে এই টপিকটা আমি এই ক্লাসে একটু করে পড়ছি, মানে মনে তো থাকতো না কিন্তু তাতে আসি না পড়ছি, এই ধারণা যদি তোমার থাকে তাহলে তুমি নিজের প্রিপারেশন নিজে করতে পারবে। আর যারা এই প্রিপারেশন না থাকে তারাই বিভিন্ন ধরনের মানে অন্যের সাহায্য বা কোচিং সেন্টার সাহায্য নেই, যাদের মধ্যে ভয়ভীতিটা বেশি তারাই। তো স্যার আরেকটা ব্যাপার, যেহেতু সিলেবাসের কথা বলছেন, তো এবার সিলেবাস যখন সে স্টাডি করবো, তো সিলেবাসের পরে নেক্সট যে স্টেপটা মানে সে এবার সিলেবাস ওয়াইজ কিভাবে মেটেরিয়ালস কালেক্ট করবো, মানে কোন বইটা সে চুজ করবো। কারণ এখন তো মার্কেটে অনেক বই আছে বা কোচিং সেন্টার আছে, নোটস আছে, সবই ভালো, কেউ তো আর খারাপ না, সবাইকে ভালো এফোর্ট দিয়ে। এবার ক্যান্ডিডেট হিসেবে সে কিভাবে তার মেটেরিয়ালসগুলো চুজ করবে এক্সামের পয়েন্ট অফ ভিউতে, বা এক্সামের যে এখন স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী তো তার মেটেরিয়ালস হতো, তো মেটেরিয়ালসগুলো কিভাবে সিলেকশন করবে এটা যদি করবো। তো মেটেরিয়ালসের কথা বললে আমি বলবো যে তোমার সিলেবাসের উপর দেখে সবগুলো তো বাংলার জন্য তেমন কোনো বই মার্কেটে নেই, সাহিত্যর জন্য বা এমন কোনো বাংলার জন্য বই নেই। তো প্রত্যেক যা বই মার্কেটে আছে সবগুলি বই ভালো, একটা বই খারাপ না, সবগুলি বই ভালো। এর মধ্যে দু থেকে তিনটা বই মানে খুবই সাজেস্টিভ বই। এই 2-3টা বই তুমি যদি সাজেস্ট তোমার মেইন রেখে যে 2টা বই আমি পড়ুন, পড়ে সেটা বাকি আমি সাপোর্টিভ বুক, এই 2টা বই তুমি মেইন পড়ো, পড়ে সেটা 2টা বই কোনো বই আবার এক্সট্রা তোমার লাগলে এই বইটা তুমি একটু দেখবা বা কোনো টুকটে পাইছো না এগুলো থাকতে পারে, এরকম ভাবে একটা তোমার প্রিপারেশন করতে হবে। তো আরেকটা ব্যাপার, এবার যদি যেহেতু মেটেরিয়ালসের যেহেতু কথা কইলা, তো আমি কইতাছি যে এবার সাবজেক্ট ওয়াইজ হ্যাঁ সাবজেক্ট ওয়াইজ মানে স্পেশালি আপনি সিটিপি থেকে আই শুরুটা আমি সিটিপি কি করি, তো সিটিপি ক্ষেত্রে আপনি কি রকম স্ট্র্যাটেজি নিয়েছিলেন? সিটিপি লেগে আমি সিটিপিতে 26 পাইছি। আচ্ছা, পেপার 2তে 26 পাইছি। আমি সিটিপির জন্য আমি এই বইটা আমি প্রিপারেশন করছি। এই বইটা একটু খুব হার্ড বই, খুবই হার্ড বই, একটু কঠিন। সিটিপি অবভিয়াসলি কঠিন, তো সাইকোলজিটা তাই একটু কঠিন। এই বইটা প্রিপারেশন করছি। এছাড়া আমার বিএড ফার্স্ট সেমিস্টার স্ক্যানার
বিএড স্ক্যানার কোর্স 1টা করছিলাম আমি, 5টা করছি। তো এই 3টা বই আমার মেইন বই ছিল। এছাড়া টেক্সট স্ক্যানার আছে, এই 3টা বই মেইন পড়ছি। আর আমি তো কোনো বই পড়ছি না, 3টা বই পড়ছি। আর ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল আছে, তারা চ্যানেলে আমি লেকচারটি শুনছি, শুনে আমি কনসেপ্ট ক্লিয়ার করছি, বাস আর রিভিশন দিছি। যত রিভিশন দিবা মনের মধ্যে কত এক্সপিরিয়েন্স এবং কনফিডেন্সে। অনেকের কনফিডেন্স লো, এটা তুমি পড়াশোনা করতে গেলে মনে করো সিলেবাস তুমি পড়ছো, একবার তুমি রিভিশন দিছো, মোটামুটি তোমার কাছে কনফিডেন্স লো লাগছে যে তুমি পারতাছ না, কনফিডেন্স লো মনে থাকে না। এটা তুমি পড়াশোনা করতে গেলে প্রত্যেকটা স্টুডেন্টের ক্যান্ডিডেট আই বই 100 বই ভিত্তিক আই বই। তো এবার আরেকটা যে এবার সিটিপির যে মানে আমাদের যে এক্সামের যে কোশ্চেনগুলো দেখি, কারণ কোশ্চেনের যে অপশনগুলো খুব কনফিউশন থাকে। তো আপনি যে কোশ্চেন যে বিভিন্ন ধরনের থিওরি বা কনসেপ্টগুলো ক্লিয়ার করছেন, তো কনসেপ্ট ক্লিয়ার করার পরে সিটিপির ক্ষেত্রে স্পেশালি যে কোশ্চেনগুলো কিভাবে প্র্যাকটিস করছেন সেটা যদি বলেন। কোশ্চেনের মধ্যে মক টেস্ট, হ্যাঁ, মক টেস্ট বা যে এক্সামের যে কোশ্চেন আছে সেরকম লেভেলটা কিভাবে ধরছেন? যে আমি অ্যাকচুয়ালি মক টেস্ট আমি কম দিছি, কারণ অনেক কোচিং সেন্টার আছে মক টেস্ট নেই, গ্রুপে অনেক কিছু আই, এই মক টেস্ট একটু ডিমোটিভেট হয়ে যাবে। কারণ এটা যে কোশ্চেন লেভেল, এই লেভেলে তারা মক টেস্ট নেয় না। এর মধ্যে অনেক ফালতু কোশ্চেন আছে, ওটা কোশ্চেন যদি দেখতে তোমার মন খারাপ হয়ে যাবে, আপনি দিছি না। আমি প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আসলো তখন 5 ইয়ার 6 ইয়ারের ওই প্রিভিয়াস কোশ্চেনগুলো আমি মক টেস্ট দিছি। তো একটা পয়েন্ট খুব সুন্দর বলেছেন যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনটা, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর টেটের মধ্যে যে কোশ্চেন, এটার মধ্যে মানে কিরকম লিঙ্ক আছে? যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনটা মানে কিরকম হেল্প হয় যদি স্টুডেন্টরা যদি দেখে? আমি বলবো যে তুমি যদি প্রিপারেশন আগে অনেকে যে অনেক রকম অ্যাডভাইস দেয়, অনেকে কয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিকে তুমি প্রিপারেশন করো, আমি এটা রং করবো। কারণ তোমার যদি প্রিপারেশন জিরো থাকে, জিরো বা প্রিপারেশন একটা সিলেবাস তোমার কাছে আছে, তুমি সিলেবাসের উপর ধারণা আছে, কিন্তু তোমার প্রিপারেশন নাই জিরো, তাহলে তোমার যদি আমি প্রিভিয়াস কোশ্চেন দিই, তুমি একটা কোশ্চেন বুঝবা, সলভ করতে পারবা, একটা কোশ্চেন প্রশ্ন সলভ করতে পারতা না। কিন্তু তুমি প্রিভিয়াস কোশ্চেন দিয়ে কিভাবে প্রিপারেশন করবা? পারতা না। তোমার কাছে সিলেবাস দেখতে বুঝবো, ম্যাট্রিক্স কারেক্ট পড়তে হবে, তারপর দেখো এটা পড়বা। ওই টিপিক্যাল ব্যাপারে যদি তুমি প্রিভিয়াস কোশ্চেন দেখো তাহলে তুমি বুঝবা, এর আগে তুমি প্রিভিয়াস কোশ্চেন বুঝতা না। কারণ এইভাবে একটা এক্সাম্পল দিই আমি 2016-17 যখন আমি কলেজে সেকেন্ড ইয়ার পড়ি, তখন এই আমার এক দাদা কত ট্যাগ দিছিল 2016-তে, এই বছর আমার দিছে। তো দিছে আমি কিছু বুঝি না, আমি তো জানি না, এই বছর থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু আনসার করতে পারলাম না, কিছু বুঝি না, ভয় লাগছে, আমি কেমন পারি না। যখন আমি প্রিপারেশন করছি নিজে, তখন বুঝি দেখে হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে মানে যখন সে মেটেরিয়ালস কালেক্ট করলো বা যখন তারা মোটামুটি প্রিপারেশন করলো, মোটামুটি প্রিপারেশন করার পরে মানে তখন আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখছেন যে এই চ্যাপ্টার এই কোশ্চেনগুলো আইতো বা এই বইয়ের মধ্যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, তারপরে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওইখানে হেল্প করছে নাকি? তো আরেকটা ব্যাপার, এবার সিটিপি তো আপনারা ফুল একটা প্ল্যান করলেন। নেক্সট যে আমি যদি সিটিপির ব্যাপারটা এখন গেল, এবার যে বেঙ্গলির যে সাবজেক্টটা নিয়ে দেখুন, বেঙ্গলির ক্ষেত্রে যেরকম মনে করেন সাহিত্য পার্ট আছে, গ্রামার পার্ট আছে, প্যাডাগজি পার্ট আছে, কারণ বেঙ্গলি কিন্তু একটা খুব মানে আমার মনে হয় খুব একটা স্কোরিং সাবজেক্ট। তো বেঙ্গলি প্রিপারেশন কিভাবে করবে একজন স্টুডেন্ট? অ্যাকচুয়ালি বেঙ্গলি যে সাহিত্য ব্যাপারে যে মার্কেট বই আছে, অনেক বই আছে, কিন্তু এই যে বই আছে বইগুলো ফলো করা যায়, কিন্তু দেবেশচন্দ্র আচার্য যে বইগুলো এগুলো ফলো করা যায়, কিন্তু এগুলো দিয়ে তুমি সবগুলো পাইতাম না। ঠিক আছে, বেঙ্গলি লিখে আমি অ্যাকচুয়ালি উইকিপিডিয়া, গুগলের উইকিপিডিয়ার মধ্যে তুমি কবি সাহিত্য যদি সার্চ করো, রবীন্দ্রনাথ করে পুরো সব পাই যাবে, এগুলো তোমার কালেক্ট করতে লিখতে হবে। এছাড়াও যদি তুমি বইয়ের কথা কো, মার্কেটে প্রবৃত্তর একটা বই আছে, প্রবৃত্তর বইয়ের মধ্যে বাংলা সাহিত্য মোটামুটি ভালো আছে, তাহলে ভালো বলতে ভালো টিচার থাকে, তাহলে বইয়ের মধ্যে ভালো আছে, বাংলা সাহিত্যটা মোটামুটি এতে পাওয়া যাবে। এটা পড়লে উইকিপিডিয়া ফলো করলে বাংলা সাহিত্য লেখা কিছু লাগে না, আর মোটামুটি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রশ্ন পাওয়া যাবে, এগুলো কালেক্ট করে বলে মোটামুটি বাংলা সাহিত্য কাভার হয়েছিল। আর গ্রামার সবাই ইউটিউব। আচ্ছা, তো এবার গ্রামার মনে করেন কারো বিভক্তি আছে বা কারো বিভক্তি লেগে মনে করো যে তুমি যদি সার্চ করো কারো বিভক্তি দিয়া, ইউটিউবে প্রচুর চ্যানেলে, এর মধ্যে তুমি যেটাতে বুঝো, একটা ভিডিও দেখলে বুঝলা, এগুলো দেখে তুমি নিজে প্রিপারেশন করে ক্লাস করলে মোটামুটি হয়ে যাবে। আমি বাংলা গ্রামার উইকিপিডিয়া ফলো করছি, আর না গ্রামার ইউটিউব, আর সাহিত্য উইকিপিডিয়া, আর আমি নিজে যা করছি তা আমার ত্রিপুরা টেট এক্সপিরিয়েন্স চ্যানেলে আপলোড আছে, তোমরা গেলে পাইলে। তো আরেকটা ব্যাপার স্যার কইতে চাইছিলাম যে গ্রামারটা সম্পর্কে তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো প্র্যাকটিসটা আপনি কোনখান থেকে করছেন? এই যে মার্কেটে যে সব বই আছে ওইখান থেকে আপনি ফুল করছেন নাকি? গ্রামার প্র্যাকটিস লিখে তুমি মোটামুটি কার বিভক্তি আর সন্ধি বিভক্তি ওর কিছু আছে, তোমরা রচনা করতে বইয়ের মধ্যে মোটামুটি প্র্যাকটিস লিখে কিছু পাই যাবে, এগুলো প্র্যাকটিস করতে পারবা। আর ইউটিউবের মধ্যে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো, রুলস যদি মুখস্থ থাকো, তুমি ইউটিউবে মোটামুটি তোমার প্র্যাকটিস রুলস হয়ে যাবে। মোটামুটি যে বই আছে গুগলে সার্চ করলে আমরা প্র্যাকটিসের প্রচুর পাই, প্র্যাকটিস রুলস নাও থাকলে প্র্যাকটিস এমনি। আর কার বিভক্তি সন্ধি সমাস এগুলো এত টাফ না, এত টাফ নেই, কঠিন ইজি। তো স্পেশালি আমরা এখন টেটটা নিয়ে আমরা ডিসকাস করতেছি। তো টেটটা একটা সাবজেক্ট ওয়াইজ আমরা চলতেছি। তো প্রথমত আমরা সিডিপি কিভাবে তোমরা প্ল্যান ওয়াইজ করবা, তো এটা বললাম। তারপরে বেঙ্গলি পার্টটা, তারপরে আইলাম আমি ইংলিশে। কারণ ইংলিশের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ভয় আছে, কারণ কি আমাদের মাদার টাং কিন্তু সবাই বেঙ্গলি, কিন্তু ইংলিশের সাবজেক্টটা কম্পিটিটিভ এক্সামে যখন ইংলিশ পেপারটা সলভ করতে হয় তখন অনেকেই এটা নিয়ে ভয় ভীতি থাকে। তো স্যার আপনার ইংলিশের ক্ষেত্রে কিরকম আপনার স্ট্র্যাটেজি আছে বা কিরকম একটা মাইন্ডসেট আছে? ইংলিশ প্যারাগজি ইউটিউব থেকে ফলো করছি, মোটামুটি ইউটিউব থেকে নিজে পড়ছি, নিজে লিখছি। আর গ্রামার সম্পূর্ণ আমি ইউটিউবের উপরে গ্রামার বাংলা ইংলিশ আমার টেট ক্লিয়ার করছি, সম্পূর্ণ ইউটিউবের উপরে। তো স্যার ইংলিশের ক্ষেত্রে তো স্যার একটা কম্প্রিহেনশন টেস্ট আছে। কম্প্রিহেনশনটা আমি মোটামুটি ইউটিউব থেকে দেখে সলভ করে দেখছি, প্র্যাকটিস করছি, কিন্তু কম্প্রিহেনশন প্র্যাকটিস করলে এক্সামে গেলে তোমার গোলমাল টাইম লাগে। কম্প্রিহেনশন আমি কোনো এক্সাম রুমে গিয়ে তুমি কম্প্রিহেনশন আসতে দিও, সবগুলো প্রশ্ন সলভ করে কম্প্রিহেনশন করে, কারণ কম্প্রিহেনশন তোমার 20-25 মিনিট টাইম নষ্ট হয়ে যাবে। কম্প্রিহেনশনের ধরন মানে এর মধ্যে কমন কয়েকটা প্রশ্ন ডাইরেক্ট কমন পাবে ভিতর থেকে পড়লে, কিন্তু সবগুলো যে কমন হবে তা না। কম্প্রিহেনশন সবটা বুঝলে প্রশ্ন করে যদি মিনিং বুঝো তাহলে আছে কথা বলো। তো কম্প্রিহেনশন যদি তুমি ফার্স্টে গিয়ে করো তো টাইম নষ্ট। আগে একদম রুমে গিয়া যে প্রশ্নগুলো তোমার যে বেস্ট সাবজেক্ট, যেটা পারো তুমি বেশি, তোমার অভিজ্ঞতা বেশি, সাবজেক্ট তোমার বেস্ট, এই সাবজেক্টটাকে টাচ করো, এই সাবজেক্টটা কইরা দেন যেটা কঠিন এটা লাস্টে দেবো আমি বলি। তো ইংলিশের স্যার কম্প্রিহেনশনের মধ্যে তারপর গ্রামার পার্টটা আছে, তারপর প্যারাগজি যে পার্টটা পার্টটা সব ইউটিউব, গ্রামার পার্ট ইউটিউব প্র্যাকটিসে গুগলে সার্চ করবা, আর্টিকেল দিছে প্রচুর প্র্যাকটিসে পাই যাবে। তো আর ইংলিশটা মোটামুটি এরকম যদি আমরা যে স্ট্র্যাটেজি বা যেরকম কোয়েশ্চেন মানে ইংলিশের একটা ধাপের মধ্যে আপনি যে সিস্টেমটা করছেন মানে একটা ক্যান্ডিডেট কত স্কোর করতে পারে? আমি যদি কইছি মোটামুটি নরমালি 20-20 পেয়েছে।
মানে একটা 20 পেয়ে যাবে, সিলেবাস টিলেবাস সবকিছু ইউটিউবে আছে। ইউটিউব দেখে তুমি কনসেপ্ট ক্লিয়ার করলে রুলস যদি মনে রাখো, আর রুলসগুলি মনে রাখা একটা ট্রিক্স আছে, রেগুলার তোমার খাতাগুলো রুলসগুলি ফলো করতে হবে, ডেইলি রুলসগুলো তোমার দেখতেও ফলো করতে হবে। তুমি যদি রেগুলার রুলস ফলো না করো, না দেখো, তাহলে রুলস মনে থাকো না, রুলস বিলে যাবে পাতা না। তো এবার ইংলিশের পার্টটাও গেল। তো এবার যেহেতু আমরা টেট 2 নিয়ে আজকে এই আমাদের প্রোগ্রামটা, তো সিডিপি, বেঙ্গলি এবং ইংলিশ গেল। এবার এটা হচ্ছে এসএসটি পার্ট, আর একটা হচ্ছে সায়েন্সের পার্ট। মানে সায়েন্স এবং ম্যাথ হচ্ছে টোটাল 60 আয়, এসএসটির ক্ষেত্রে টোটাল 60। তো এসএসটি তো আমরা সবাই মোটামুটি কম বেশ জানে যে এখানে জিওগ্রাফি, হিস্ট্রি এবং পলিটিক্যাল, এখানে 15 45 আয়, আর আরেকটা পার্ট হচ্ছে কি 15 প্যারাগ্রাফ, বা টোটাল 60। এবার আপনি জিওগ্রাফি কোন, হিস্ট্রি কোন বা পলিটিক্যাল, এই তিনটা পার্ট আপনি কিভাবে কি করছেন এটা যদি করেন। হিস্ট্রি লিখে তো মোটামুটি আমি নিজে পলিটিক্যাল অনার্স, আমার পলিটিক্যাল কোনো সমস্যা নাই, অনার্স সাবজেক্ট আমার কোনো এফেক্ট নাই। তো আমি যা আমার অনার্সে করছিলাম এইগুলো আমার কাবার হয়ে গেছে। তো এছাড়া আমি এই তোমার 11 12 যে নিউমেট্রনিক বইগুলো আছে, এই বইগুলো ফলো করছি, দুইটা বই মোটামুটি কাবার, আর বাকিটা ইউটিউব, এই দুইটা বই মোটামুটি ফলো করছি, মোটামুটি কাবার হয়ে গেছে। আর ইতিহাসে লিখে আমি তোমার জীবন অধ্যায়ের বই, অমৃতোদয় ক্লাস 9 অমৃতোদয়, ক্লাস 10 দীপান্বিত ভট্টাচার্য, এই দুইটা বই, আর এই দুইটা বই ফলো করছি। আর বড় বই আছে তোমার এই যে বইগুলো, আচ্ছা, জিওগ্রাফির ব্যাপারটা এগুলো ফলো করছি, ভারতের ইতিহাস, এই বইগুলো ফলো করছি, হিস্ট্রি লিখা। আর জিওগ্রাফি লিখা 9 অমৃতোদয়, না সরি 9 বিশ্বভবন, 10 বিশ্বভবন, 9 ভূপরিচয়, 10 ভূপরিচয়, একটা ফলো করছি। আর 11 12 যে ইকোনমিক্স বই আছে, ইকোনমিক্সের বইয়ের মধ্যে একটা কিছু সিলেবাস পার্ট রয়ে গেছে আছে, এগুলো ফলো করছি মোটামুটি। জিওগ্রাফি কাবার, আর জিওগ্রাফি পড়লো, জিওগ্রাফি কিন্তু পরীক্ষা দেবো কমন পাই, টানাতে একটু টাফ, জিওগ্রাফি একটু কঠিন। তো আমি স্যারের থেকে যখন আমি আইসি ওনার বাড়িতে, মানে আজকে প্রোগ্রামটার জন্য, তো আমি ওনার টেবিল থেকে কিছু বই সিলেকশন করেছিলাম, যে বইগুলো আমার সত্যি মানে খুব হেল্পফুল ছিল, তখন আমিও প্রিপারেশন নিয়েছিলাম। তো জিওগ্রাফি পার্টে আমি কয়েকটা বই তোমাদের দেখাই, এগুলো কিন্তু মানে অনেক আগের সিলেবাস, এখন তো এনসিআরটি লাগু হয়ে গেছে। তো স্পেশালি তারপর আমাদের টিআরবিটি যে সিলেবাস, টেটের যে সিলেবাসগুলো আমি যতটুকু দেখি, এইগুলো কিন্তু স্যার দেখাতে পারেন, এই বইগুলো যে আপনি নামগুলো যে বলছেন, এই বইগুলো যে এই বইগুলো আমার ইউটিউবে একটা ভিডিও আপলোড আছে, যেটা তোমরা কি কি বই পড়বা, তো এই বইগুলো ফলো করলে তোমরা মোটামুটি হয়ে যাবে। যেগুলো এক্ষেত্রে এই যে বইগুলো বিশ্বভবন, মানে ঝর্ণা কালকা, এটা খুব হেল্প করে। এটা কিন্তু অনেক পুরানো সিলেবাস, আগের সিলেবাসের বইগুলো অনেকটা হেল্প করে, কারণ এখানে যেরকম থিওরি ডিটেলস দেওয়া আছে, তাছাড়া এখানে তোমার মোটামুটি কোশ্চনে কিছু সলভ থাকে। আরেকটা ব্যাপার, স্যারের টেবিলে আমি যেটা দেখলাম, এই যে বইটা, এই বইটা আমার খুবই মানে পছন্দের একটা বই, কারণ এইটার মধ্যে এরকম মানে কোশ্চেন আছে প্রত্যেকটা। আমি স্যার থেকে অনুমতি নিয়ে আমি বইগুলো আনিছি। তো এই বইগুলো খুব হেল্প করতো, অনেক আগের সিলেবাসের উপরে বইগুলো। এটার মধ্যে সিবিএসই প্যাটার্ন অনেক কোশ্চেন সলভ করা আছে। তো স্যারও যে আপনাকে বললো যে এই রেফারেন্সগুলো দিল, অনেকটাই হেল্প করে। তো স্যার ভূগোলের ব্যাপারটা গেল, এবার হিস্ট্রির ব্যাপারটা যদি একটু বলতে। হিস্ট্রি তো অনেক বলতে, আমার একজন কোশ্চেন বলতো, স্যার হিস্ট্রি কিন্তু অনেক সহ নাই, শহরে তুমি এটা করতে তুমি একটা টপিক পড়লা, মনে করো যে একটা টপিক নিলা, যে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা টপিক, একটা টপিক নিলা, এই টপিকটা পড়তে পড়তে সঙ্গে লাইন সঙ্গে তুমি আলাদা খাতা একটা বানাবা, খাতার মধ্যে সঙ্গে পড়তে পড়তে তুমি লিখে লেবা, লিখলে তুমি একদিন পরে সঙ্গে পড়বা, রিভিশন দিবা, মোটামুটি দেখবা, মোটামুটি হয়ে যাবে। সঙ্গে এভাবে করতে হবে, এছাড়া সঙ্গে করতে পারতাম, সঙ্গ আলাদা করতে হবে, সম্পূর্ণ সঙ্গ আলাদা করতে হবে। তো স্যারের এখানে আরো কয়েকটা বই আমি দেখাই, যে স্যারের এই যে টেক্সটগুলো 6 7 8, মানে স্যারের বইয়ের কালেকশনটা আমার দেখে সত্যি মানে খুবই ভালো লাগছে। এখানে টেক্সট বইগুলো স্যার খুব পূর্ণ করছে, ওই কারণে 102 যে স্কোর করাটা, মানে এটা কিন্তু খুব একটা টাফ, কিন্তু তারপরে 102 স্কোর কিভাবে করছে এটি কিন্তু রহস্য। পড়তে হইব এবং সিস্টেমেটিকলি যে করছে স্যার, সেটাই প্রমাণ। এই টেক্সটগুলো মানে খুবই মানে সিস্টেমেটিকলি স্যারের পুরো মানে আরো অনেক দুইটা দেখা যায়, যেমন এখানে যে বাংলা বই, এখানে যদি বাংলা উনি টেক্সট দুটো নিয়েছি, এই যে টেক্সট দুটো। তো স্যার এই টেক্সটগুলো কিরকম হেল্প করছে, এটা যদি করতে, এই টেক্সটগুলো কি কাজে লাগলো? এই টেক্সটগুলো টেটওয়ার্ড, বেসিক্যালি টেটওয়ার্ড যেগুলো কাজে, এই বইগুলো কাজে আছে। আর এই বইগুলো কি কি কাজে লাগে এটা নিয়ে আমি আলাদা ভিডিও দেবো একটা চ্যানেলে। তো ভিডিওতে তোমরা বইয়ে যাবে, কারণ ওখানে যদি বই আমি অনেক লম্বা যাবে ভিডিও, প্রত্যেকটা বইয়ের লিখা ক্লাস 6 ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9 ক্লাস 10 ক্লাস 11 ক্লাস 12 সবগুলো আলাদা আলাদা বই কি কি পার্ট আছে, কি বই কি আছে, সবগুলো আমি আমার ইউটিউব ত্রিপুরা টেট এক্সপেরিয়েন্স আপলোড করে দেবো। তোমরা আশা করি দেখবা, দেখলে সবগুলো বুঝতে যাবে। তো স্যার যদি আমি এই পলিটিক্যালের পার্ট, তো পলিটিক্যাল তো মানে কনস্টিটিউশনের পার্ট আছে, বা আরো অনেক পলিটিক্যাল থেকে বেসিক্যালি প্রশ্ন হয় সংবিধান পার্ট থেকে, ভারতের মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, এগুলো থেকে বেশি প্রশ্ন হয়। তো এই সংবিধানের যে পার্টটা, এটা তো মানে কনস্টিটিউশনটা অনেকটা বড়, এটা আপনি কিভাবে সামারাইজ করছেন বা কিভাবে পড়াশোনা করছেন এই পলিটিক্যালের যে 15 নাম্বারটা, বা কিরকম মানে প্রিপারেশন নিলে মোটামুটি 10 12 পাওয়া যাবে 15 মধ্যে? মোটামুটি পলিটিক্যাল এত ইজি কোশ্চেন, এত কঠিন কোশ্চেন হয় না। মোটামুটি কেউ যদি পড়াশোনা করে সোশ্যাল লিখা, নরমালি 45 50 উড়ান কোনো ব্যাপার না, 45 উড়ান কোনো ব্যাপার না, ইজিলি ব্যাপার না। তোমার টার্গেট করতে হবে সোশ্যাল লিখা, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, আর হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, আর টার্গেট করতে হবে সোশ্যাল স্টাডি হবে, তিনটা টার্গেট করতে হবে। যেগুলো তুমি যতই পড়ো 7 8 9 20 কষ্ট দেবে, যেগুলো কোনো করা। তো তারপর স্টুডেন্টের যদি প্রিপারেশন পলিটিক্যাল সায়েন্স লিখা আমি কোনো যায় মোটামুটি এই যে 11 নিউমেট্রনিকের বইটা আর 12 নিউমেট্রনিকের বইটা, অক্ষরে যে 11 12 পাঠ্য বই আছে, এগুলো ফলো করলে মোটামুটি কভার হয়ে যাবে। এছাড়াও ছায়া প্রকাশনের একটা বই আছে, এইগুলো ফলো করতে হবে, এগুলোর মধ্যে মোটামুটি ডাটা আছে। তো তোমরা কি কি বই কি কি আছে, আমি আমার চ্যানেলে ত্রিপুরা টেট এক্সপেরিয়েন্স চ্যানেলে তোমরা পলিটিক্যাল সায়েন্স অলরেডি 2-3টা ক্লাস দেওয়া আছে। তোমরা যদি যাও গেলে প্লেলিস্টে যাবে, পলিটিক্যাল সায়েন্স এই যেগুলি প্রশ্ন আইয়া, যেগুলো আমি পড়ছি পলিটিক্যাল সায়েন্স আমি 14 পাইছি, তো এই প্রশ্নগুলো যে আইয়া, এগুলা মোটামুটি যেগুলি আমি পড়ছি যে সবগুলি ত্রিপুরা টেট এক্সপেরিয়েন্স চ্যানেলে আপলোড দেওয়া আছে, সবগুলি পাইছে। তো
তো স্যার প্যারাগোগিতে পাটা, কারণ এখন তো আমরা তিনটা সাবজেক্ট করলাম, পলিটিক্যাল, জিওগ্রাফি, তারপর হিস্ট্রি, তারপরে যার 15 নাম্বার রিমেনিং আছে যেরকম প্যারাগোগি পাটা, ওইটা কি আলাদা কোনো আপনি ওইটা স্টাডি করছেন নাকি বা সিডিপি সঙ্গে এটা কভার, এটা না, একটু এটা সিডিপি লগে সম্পূর্ণটা অ্যাড হয় না, কারণ সিডিপি লগে সম্পূর্ণ অ্যাড হয় না কি লিখা, সিডিপি লগে একটু আলাদা আছে, মোটামুটি একই কিন্তু সম্পূর্ণটা একটা মোটামুটি আলাদা। তো বাকিটা আমি নিজে অনেক জায়গাতে ঘাটাঘাটি করছি, একটা লিখছি, মোটামুটি পড়ছি। তো স্টুডেন্টের লিখে যদি তোমরা পড়তে চাও, আমি আমার চ্যানেলে অলরেডি টেট 1 এর বাংলা প্যাডাগোগি, ইংলিশ প্যাডাগোগি, ইবিএস প্যাডাগোগি, তারপর ম্যাথ প্যাডাগোগি, টেট 2 বাংলা, ইংলিশ, পলিটিক্যাল, সোশ্যাল সায়েন্স প্যাডাগোগি সবগুলো আমি রেডি ক্লাস, আমি অলরেডি 20 তারিখের পর থেকে ক্লাস প্যাডাগোগি সবগুলো আপলোড দেবো, রেগুলার আপলোড দেবো। তোমরা এইগুলি পড়লে আশা করি মোটামুটি প্যাডাগোগি তোমরা কাভার হয়ে যাবে, আর পড়া লাগবে না। কারণ যেগুলি কমন, ইনফরমেটিভ, ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আইতে করবে 25-25-এ, যেগুলো খুবই দরকার প্রয়োজনীয়, সবগুলি আমি ক্লাস রেডি আপলোড দেবো। তো স্যার আরেকটা ব্যাপার, আমরা ইন্টারভিউ মোটামুটি এখন শেষ দিকে, তো একটা স্টুডেন্ট যদি মোটামুটি এখন যে সময়টা যদি দেখে 3 মাস বা তার ঠিক আর বেশি দিন নাই, তারপরে এই সময়ের মধ্যে মানে কোন জিনিসগুলো এরকম যদি 2-3টা পয়েন্ট কোন এই কথাটির মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করুন, তো এরকম 2-3টা বিষয় কোন যেগুলো স্টুডেন্টের একদম মনে রাখতে হবে, এইগুলো নিয়ে এক্সাম হলে যাইতে হবে বা এক্সাম হলের ব্যাপারটা একটু দেখবো। প্রথমত সময়ের দাম, 1 নম্বর সময়ের দাম দিয়ে দিব। কখনো যে প্রতিটা সময় তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এক একটা সেকেন্ড তোমার কাছে মানে কোটি কোটি টাকা সমান, টাকা তো কিনা পেতাম। তো প্রতিটা অনেকে টিউশন করায়, অনেকে বিভিন্ন কাজকর্ম করে, 3 মাসের লেগে সব কাজকর্ম চাই, আমি কোনো চাই টিউশন করে তারপর বিকাল টাইম একটু একদিনে করে, কিন্তু এরকম না, মোটামুটি সব যত টাইম দিবা, 1 নম্বর তোমার মোটামুটি টাইম দিব, সময় দিব, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তোমার হার্ড ওয়ার্ক করতে হবে, শুধু হার্ড ওয়ার্ক হলে তোমার স্মার্ট ওয়ার্ক করতে হবে, মানে কোন জায়গাতে কি পড়বা, কি এই জিনিসটা তো বুঝতে দিব। আর যারা সিলেবাসের কোনো ধারণা আছে বা মোটামুটি সেলফ মানে কনফিডেন্স আছে, আমি নিজে পারবো, অন্যের দ্বারস্থ না, অন্য বলতে কোচিং সেন্টার দ্বারস্থ না, অন্যের নোটের দ্বারস্থ না, বাজারে কিন্তু কোচিং সেন্টার নোট থাকে গেছে। তুমি যদি মনে করো যে এগুলো করে পাস করে রাখতে পারবা, তুমি রং ক্লিয়ার হোক, এগুলি করে তুমি বেসিক নাম্বার পাবে, কত 60-70 এরকম, যেটা সবাই পায় বেসিক নাম্বার পাবে। এরপরে তুমি যাইতে পারো 70-এর পরে তুমি পাইতে গেলে এক একটা নাম্বার খুবই মূল্যবান, খুবই মূল্যবান। তো এই কারণে আমি বলবো ভাই সেলফ স্টাডি করো, সেলফ প্রিপারেশন করো, এর উপরে কিছু না। হেল্প লাগলে টিডি স্যার আছে, ত্রিপুরা ডাটা এক্সপিরিয়েন্স মানে আমি আছি, আমার চ্যানেলে যাই কমেন্ট করো, গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক আছে, যাই কমেন্ট করে কি লাগবে আমি সব দিয়ে দেবো, সব আছে আমার কাছে, হিস্ট্রি, জিওগ্রাফি, টিয়ার 1 টিয়ার 2 এভরিথিং আছে, কিন্তু আপলোড করার অপেক্ষায় রেডি। আর আমি বলবো যে প্রথম কি বললাম যে সময় দাম দিব, হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক করতে হবে, তারপর কি বলবো যে রিভিশন ওয়াইজ মেথড করতে হবে, যাবো না রিভিশন দিতে হবে। তুমি যদি রিভিশন না দিয়ে পড়তে থাকো কোনো কাজ হইতো না। তো তোমরা কি করতে হবে, রিভিশন ওয়াইজ মেথড করতে হবে, রিভিশন ওয়াইজ মেথড করতে হবে। আর রিভিশন ওয়াইজ মেথড কিরকম করবে যে আজকে একটা পড়ছো কালকে রিভিশন দিও, অনেকে কয় যে ভাই এপ্রিল মাসের 15 তারিখ কি হয়, মার্চের 15 থেকে রিভিশন দিও, এটা রং। তুমি মার্চের 15 থেকে যখন যাবো সব বিলে খাইলে, ঠিক ঠিক বুঝলে খাইলে আজকে পড়তে দিব, এক সপ্তাহ পর আবার আজকে যাবো রিভিশন দিব, ঘুরে ফিরে মোটামুটি রিভিশন দিতে হবে। এই ব্যাপারে টেটেড প্রিপারেশন কিভাবে করবা, কিভাবে করলে 100% করব, এই ব্যাপারে টিচারের ক্লাস চ্যানেলে ক্লাস আছে, টিপস আছে, আমার ত্রিপুরা টেক এক্সপেরিয়েন্স চ্যানেলও এই ব্যাপারে তোমরা কিভাবে প্রিপারেশন করবা, কিভাবে প্রিপারেশন করলে তোমরা সাকসেস হবে, কিভাবে প্রিপারেশন করলে তোমরা টেট পাস করতে পারবা, কিভাবে প্রিপারেশন করলে টেট 100% স্কোর পাবা, কোন জায়গাতে কি পড়তে হবে সবকিছু আমরা দুজন চ্যানেলে আপলোড আছে, তোমরা কি দেখো, দেখলে আশা করি তোমরা কাজে। তো এই ভিডিও আমি মানে আজকে ভিডিও তৈরি করা। তো স্যার মানে পুরো ইন্টারভিউ যদি আমি সামারাইজ করি, তো স্যারের যে কথাগুলো বলছে সেখানে একদম পয়েন্টগুলো যদি আমি চেষ্টা করি, তো স্যার প্রথমত প্রথম থেকে যদি আমি সিলেবাসটার উপরে স্যার প্রচন্ড জোর দিছে, সিলেবাসটা সিস্টেমেটিক্যালি স্টাডি করতে হবে, সিলেবাসের পরে যে স্টাডি মেটেরিয়ালসগুলো একদম লিমিটেড থাকবে, মার্কেটে যা আছে সব ইউজ যেন না করে, সিলেক্টিভ যেগুলো মানে পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে একদম মানে দরকারি ওই ব্যাপারটা। তারপর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে স্যারের মানে জোর দিচ্ছে রিভিশনের ব্যাপারটা, যে একটা স্টুডেন্ট যদি আজকে পড়ে বা 2 মাস পরে যদি আবার এই সাবজেক্টটা বা এই টপিকটা পড়তে চায়, তখন তো তার এটা সম্পর্কে মনে থাকতো না, মানে টাইম টু টাইম হয়তো আজকে পড়লে এক সপ্তাহ পরে আমি এটা রিভাইজ করি, তখন কি তার মেমোরিতে থাকবে এবং যা যে টপিকগুলো সেই ক্লিয়ারিটিটা থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে স্যার যে ইউটিউব থেকে তোমরা হেল্প নিয়ে আমি বলবো যে কেউ যদি মনে করে যে কোচিং সেন্টার রাখবো, সে কোচিং সেন্টার না রেখে ইউটিউব থেকে পড়ে মোটামুটি সিলেবাস কভার। ইউটিউবের উপরে এখন আমার টিচার নাই, সেলফ করবে নিজের টিচার নিজের অতীত, তুমি যদি নিজের টিচার নিজে হও তাহলে দেখতে বড় শিক্ষক নাই। তো স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে হোক বা ইংলিশ গ্রামার ক্ষেত্রে হোক বা বেঙ্গলি ক্ষেত্রে হোক, সবগুলো ইউটিউবের মধ্যে এরকম দেওয়া আছে। তাছাড়াও যে স্যারের ইউটিউব চ্যানেল আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও নিচে, তো লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই স্যারের যে ক্লাসগুলো করাই তোমরা দেখতে আশা করি অনেকটাই হেল্প করবে। আমি তোমার বাংলা প্যারাগোগি ম্যারাথন ক্লাস রেডি করছি, প্রায় 200% রেডি ম্যারাথন ক্লাস, মানে লং ভিডিও মোটামুটি এইগুলো করলে তোমরা বাংলা প্যারাগোগি সিলেবাস টপিক ওয়াইজ মোটামুটি কাভার। তো সবটি প্যারাগোগি আমি সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন ক্লাস নিয়ে আসতেছি, তো মোটামুটি আশা করি তোমরা এগুলো বলে এগুলো বাইরে প্যারাগোগি কোনো কোশ্চেন আইতো না, সব কোশ্চেন আমি এই ভিডিওর মধ্যে তোমরা তুলে দেবো, মোটামুটি রেডি ক্লাস আপলোড করো, সবকিছু রেডি। তো স্যারের আর কয়েকটা পয়েন্ট আমি ভিডিও করে দিই। তো স্যারের আরেকটা ব্যাপার ছিল যে কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়েছিল, সেই বইগুলো আমারও খুব মানে যখন আমার প্রিপারেশন আসতো তখন আমার অনেক হেল্প করছে। তাছাড়া স্যার আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে তোমার টাইমে খুব গুরুত্ব দিতে হবে, কারণ সময়ের উপরে আর কিছু নাই, কারণ যেহেতু আর 3 মাসের মতো সময় আছে, এই সময়ের মধ্যে স্যার কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে এই সময়ের মধ্যে এক্সামও ক্লিয়ার করা যায়, অবশ্যই পসিবল বলতে কিছু না, সবই পসিবল। তো সেই সিস্টেমেটিকলি তোমরা পড়াশোনা করতে হবে। তো আজকের যে আমাদের যে প্রোগ্রামটা, তো এই কথাগুলোর মাধ্যমে আর বিশেষ করে স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আমরা সময় দেওয়া লাগে, কারণ এখন সবাই ব্যস্ত এবং ওনার চ্যানেলে নিয়ে অনেক ভিডিও তৈরি করতেছে। তো এই সময়ের মধ্যে তো এই আজকের যে সময়টা ব্যয় করছে, তো এই কারণে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আর টিডি স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য। আর টিডি স্যারের বাড়ি আমার বাড়ি বেশি দূর না, পাশাপাশি আমরা এক স্কুলের স্টুডেন্ট, সিনিয়র আর জুনিয়র। ঠিক, তো সবাই ভালো থাকবা। আজকের এই যে ভিডিওটা তোমরা সবাই শেয়ার করবা এবং নেক্সট ডে অন্য যে টিচার তারা আছে যারা এক্সাম কোয়ালিফাই করছে তাদেরও আমি এই চ্যানেলে নিয়ে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবো এবং স্যারের চ্যানেলও যাবে ভিজিট করবা, স্যারের যে ক্লাসগুলো দেখা স্যারের চ্যানেলও সাবস্ক্রাইব করবা। দেখা হইব নেক্সট ভিডিওতে। বাই, ভালো থাকবা, সুস্থ থাকবা।